এখানে যথেষ্ট সকলকে শুভ সন্ধ্যা। দ্য বেঙ্গল স্টোরের যে প্রদর্শনী এবং প্রথম প্রদর্শনী যেটা একটু আগে আমরা শুনলাম, যেটা অলকানন্দা সেনগুপ্তের যে ভাস্কর্য, সেই ভাস্কর্য দিয়েই শুরু হচ্ছে এবং সেখানে একটি কথোপকথনের মাধ্যমে এটার বলা যেতে পারে সূচনা। প্রথম একক প্রদর্শনী একাডেমিতে, এটা দ্বিতীয় ছিল, যেটা একাডেমি হ্যাঁ আগে হলো, সেটা দ্বিতীয় প্রদর্শিত হয়ে গেছিল, সেটা দ্বিতীয় প্রদর্শনী একক। সেখানে আমরা একটা বলা যেতে পারে যে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভলিউম অফ ওয়ার্ডস আমরা ওনার দেখতে পেয়েছিলাম। সেটা হয়তো জাস্ট 1 মাস আগেই মনে হয় আয়োজিত হয়েছিল এবং সেটা আমাদের কাছে একটা বলা যেতে পারে যে বিশাল পাওয়া, কারণ একসঙ্গে এতগুলো কাজ ওনার এর আগে আমরা সেই অর্থে দেখিনি সামনাসামনি, বিশেষত সেই জায়গায় এখানে দ্য বেঙ্গল স্টোরে কিছু তার মধ্যে থেকে কিছু সংখ্যক কাজ এখানে আয়োজিত প্রদর্শিত হচ্ছে। আর যথারীতি তার সেই কাজগুলোকে এত সামনে থেকে দেখে আমাদের সেটা একটা পরম পাওয়া। দ্বিতীয়বারের জন্য, প্রথমবার একাডেমিতে দেখেছি, দ্বিতীয়বার এখানে দেখছি। তার সঙ্গে আরো যেটাকে আমরা বলবো যে আরো বিশেষ যে জায়গাটা এখানে তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে ওনার যে স্কেচেস গুলো বা স্ক্রিবলস, যেগুলো উনি যে আঁচড়গুলো কাটেন স্কাল্পচারগুলো তৈরি হওয়ার আগে, তার মধ্যবর্তী সময়, বিভিন্ন প্রসিজারের মধ্যে দিয়ে যখন স্কাল্পচার যাচ্ছে, তখন যে জিনিসগুলো ওনার মধ্যে তৈরি হচ্ছে, সেই স্ক্রিবলসগুলো আপনারা এখানে দেখতে পাবেন, আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি। আর তার সঙ্গে আরেকটা জিনিস যেটা এখানে আমরা নতুন করে আমি ইনফ্যাক্ট দেখলাম, সেটি হচ্ছে একটি ডায়েরি, যেটা 2021 ওনার যে ছবিগুলো উনি তৈরি করেছিলেন, একটা ডায়েরির মধ্যেই সেগুলো সুরক্ষিত রয়েছে। সেই ডায়েরিটাও হয়তো শিল্পীর আরেকটা দিক উন্মোচন করে। এখানে একটা জিনিস আমার যখন ওনার সঙ্গে আমি কথা বলতে গেছি, এই কথোপকথনের আগে ওনার স্টুডিওতে কথা হয়েছে দিদির সঙ্গে, এবং সেখানে আমি কাজগুলোকে যখন দেখছি, তখন একটা জিনিস আমার মনে হচ্ছে যে প্রতিবাদ এবং প্রতিরোধের কথন বলে যদি আমরা বলি, তাহলে হয়তো খুব বেশি ভুল হয় না। যেভাবে অলকানন্দাদি ওনার কাজগুলোকে ভাবেন, যেভাবে উনি সেগুলোকে এক্সিকিউট করেন, সেই জায়গায় এই জিনিসটা মানে বারবার মনে হয় যে একটা প্রতিরোধী, একটা প্রতিবাদী কণ্ঠস্বর আমরা দেখতে পাচ্ছি। তো আজকে আমরা একটা কিছুটা সময় আমরা আলাপচারিতা করে নিচ্ছি দিদির সঙ্গেই। সেখানে বিভিন্ন বিষয় নিয়েই আমাদের আলোচনা এগোতে থাকবে। প্রথম যে কিছু প্রশ্নের মাধ্যমে দিদির কাছ থেকে কথাগুলোকে আমরা জানতে পারবো, যেখানে আমার শুরুটাই মনে হয় একজন শিল্পীর যে কাজ আমরা দেখি, তার মধ্যে হয়তো ওনার যে কথন, ওনার যে জীবনযাপন, ওনার শিল্পী হিসেবে যে যাপন, এই প্রত্যেকটা জিনিস আমরা যেন উপলব্ধি করতে পারি বা বুঝতে পারি। তো সেই জায়গা থেকে আমার প্রথম আর কি দিদির কাছে একটা প্রশ্ন, যে আপনার বড় হওয়া, আপনার বেড়ে ওঠা কোন জায়গায় হয়েছিল, সেটা খুব জানতে ইচ্ছা করে আর কি। সেটা যদি আপনি একটু কিছু বলেন। আমার ব্যাপারটা অনেকটা রমতা যোগীর মতন। আমার জন্ম হয়েছে কলকাতায়, কিন্তু বাবা চাকরি করতেন ইউপিতে এবং বাবা হেলথ অফিসার ছিলেন, ডাক্তার। তো প্রত্যেক বছর বাবার ট্রান্সফার হতো, এমনভাবে ট্রান্সফার হতো যে আমাদের প্যাকিং করা জিনিস খোলাই হতো না, মানে তারপরেই হয়তো বাবার আরেক জায়গায় ট্রান্সফার হবে। ফলত আমরা অভ্যস্ত ছিলাম এবং আমরা বিভিন্ন সেই সূত্রে নানান জায়গায় আমি থেকেছি ইউপিতে, মানে বরেলি, বেহরাইচ, শাহজাহানপুর, বিজনোর, লখনউ, নানান জায়গায় থেকেছি। এবং ফলত আমার মনে হয় যে আমার যে গড়নটা, আমার যে মানসিক গড়নটা, তার ফলে অনেকটাই প্রভাবিত হয়েছে। আমি যেহেতু কোথাও সয়েলড ছিলাম না, ফলত আমি নানান অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি, নানান কিছু দেখেছি। হ্যাঁ, আমার হিন্দি আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল, বাংলাটা আমি
আমরা লিখতে পড়তে জানতাম না, পরে আমি কলকাতায় এসে শিখেছি। তো ওখানে হিন্দিতেই কথা বলতাম, সব কিছুই হিন্দিতেই ছিল। তো ওখানে আমি একটা জিনিস মেয়ে হিসেবে ফিল করেছি যে যখন আমি একটু বড় হচ্ছি তখন আমি দেখেছি যে ওইখানে মেয়েদের সম্পর্কে ওখানকার মনোভাব ভীষণ খারাপ। মানে রাস্তাঘাটে বাড়িতে কোথাও তারা মেয়েদেরকে ছেড়ে কথা বলে না, মানে মেয়েরা হচ্ছে ওদের ভোগ্য বস্তু। মেয়ের সঙ্গে যে একটা বন্ধুত্বের সম্পর্ক বা একটা ভালোবাসার সম্পর্ক যে গড়ে তোলা যায়, তাকে যে তার মেয়ের মতন, নিজের মেয়ের মতন স্নেহ করা যায়, সেই চোখে ওরা দেখেই না। সুযোগ পেলেই ওরা ওটাকে মানে দুর্ব্যবহার করে। তো এইটা আমি ওখানে সাংঘাতিকভাবে দেখেছি। এবং আমি ওখানে নানান স্কুলে, মূলত মেয়েদের স্কুলেই পড়তাম, মানে গার্ল চাইল্ডের ইয়েতে। কিন্তু যখন আমি একসঙ্গে একটা স্কুলে ছিলাম যেখানে আমরা একসঙ্গে ছেলে মেয়ে একসঙ্গেই পড়াশোনা করতাম, সেখানেও দেখেছি যে সাংঘাতিকভাবে মেয়েদেরকে হ্যাটা করা, মেয়েদের সম্পর্কে বাজে মন্তব্য করা ওখানকার আমাদের বন্ধুরা খুব অনায়াসে করতো। তো এইটা আমার কাছে খুবই খারাপ লাগতো। আমি খুব ভীষণ ইন্ট্রোভার্ট, আমি বেশি কথা বলি না, খুব ভালো মিশতেও পারি না। ফলত আমার যে কটা বন্ধু ছিল তার মধ্যে আমি এই জিনিসগুলো ভীষণভাবে ফিল করেছি আর কি। তারপরে আমার বাবা মারা যান, বাবা মারা যাওয়ার পর আমি কলকাতায় চলে আসি। তো কলকাতায় এসে আমি তারপরে আমার বাকি পড়াশোনাটা করি। কিন্তু কেন আমি আর্ট কলেজে এলাম, কেন আমি ছবি আঁকার জগতে এলাম, সেটা একটা আকস্মিকভাবে ঘটে গেছে। কারণ আমি ছোটোবেলা থেকে আমার ছবি আঁকতে ভালো লাগতো, এমন কেউ নেই যাদের ছবি আঁকতে ভালো লাগে না। আমার সেইভাবেই ছবি আঁকতে ভালো লাগতো। স্কুলে ছবি আঁকার ক্লাসটাই সবচেয়ে পছন্দের ক্লাস ছিল। হ্যাঁ, তারপর আমার বাড়িতে আমার মা সামান্য যে পুজোর আয়োজন থাকতো সেখানে নানান রকমের সুন্দর সুন্দর ঠাকুরের ছবি এবং ঠাকুরের মূর্তি ছিল, সেগুলো আমার বেশ আকর্ষণ করতো। আমি দেখতে ভালোবাসতাম, ওগুলোকে সংগ্রহ করে যত্ন করে রাখার চেষ্টা করেছি। তো হয়তো সেখানে কিছু আমার গড়ন তৈরি হয়েছে, হতে পারে সেটা। তারপরে আমি লাইফ সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, জীববিজ্ঞান নিয়ে, কারণ সেখানে ছবি আঁকার স্কোপটা অনেক বেশি। আমি তখন আর্ট কলেজের ব্যাপারটাও জানতাম না যে আর্ট কলেজ বলে একটা কলেজ হয় এবং সেখানে পড়াশোনা হয়। তো আমি গ্র্যাজুয়েশন করার পরে আমাকে একজন বললো যে তুমি আর্ট হিস্ট্রি নিয়ে পড়াশোনা করতে পারো। তো আমি সেই সূত্রে আর্ট হিস্ট্রি নিয়ে ঢুকলাম রবীন্দ্রভারতীতে। কিন্তু ওখানে স্ট্রিম চেঞ্জ করা যায়। তো আমি দেখলাম যে আমার স্কাল্পচারটা আমার ভালো লাগছে, আমি স্কাল্পচারটা নিয়ে কাজ করতে শুরু করলাম। তো এই হচ্ছে আমার জার্নিটা। হ্যাঁ, সেটা এখন তো আর্ট কলেজগুলো 4 বছরের কোর্স হয়েছে, আমাদের সময় 5+2 ছিল। কিন্তু হ্যাঁ, কিন্তু আমাকে ওখানে যেহেতু রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, সেখানে ব্যবস্থা তেমনি ছিল, মানে 7 বছরের কোর্সটা 9 বছরে শেষ হয়েছে। মানে 30-32 বছর আমি কলেজে কাটিয়েছি আর কি, পড়াশোনাই করে গেছি। তো এই হচ্ছে আমার জার্নি। ওখানে যেটা আমার মনে হচ্ছিল যে আপনার যে ছবির যে ভাস্কর্য তৈরি করার যে মাধ্যম, সেখানে আপনি মাটি ব্যবহার করছেন, এবং মাটি যখন ব্যবহার করছেন, মানে টেরাকোটা বা সেরামিক্স, যেটা পরের দিকে সেরামিক্স হয়ে যাচ্ছে, মানে মাধ্যমে আবার কাজ করছেন। তো বাকি অন্য মিডিয়াম বা অন্য মাধ্যমে আপনার এক্সপেরিমেন্টেশন বা কাজ কেন নেই? আসলে রবীন্দ্রভারতী একটা ইউনিভার্সিটি ছিল ঠিকই, কিন্তু ওটার মধ্যে কোনো ইনফ্রাস্ট্রাকচার কিচ্ছু ছিল না। মানে স্কাল্পচার মানে শুধু এক চৌবাচ্চা মাটি, আর কিচ্ছু নেই, একটা ফার্নেস অবধি নেই যেখানে আমি কাজটা পোড়াবো। আর অন্য কোনো মিডিয়ামের কোনো ব্যবস্থাই নেই। 7টা ইয়ারের একমাত্র টিচার মানিক তালুকদার। তো কে শেখাবে, কে পড়াবে? আমরা গেছি, নিজের মতো কাজ করেছি। এবার আমরা লাইফ স্টাডি করবো, এরপরে আমরা রিলিফ করব। এখনকার ছাত্ররা তো ভাবতেই পারে না যে আমরা এভাবে ক্লাস করেছি ওখানে, যে মানে যখন যা মনে হয়েছে তাই করেছি। ফলত মাটিটাই ছিল যেহেতু অ্যাভেলেবল,
আর আমার অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয়, কারণ বাবাকে হারিয়েছি প্রায় তখন আমার 14 বছর বয়স। তারপরে আমাকে এখানে নানান মানে মামা বাড়িতে এইভাবে কাটাতে হয়েছে। তো সেখানে আমাকে নিজের পড়াশোনাটা নিজেই করতে হয়েছে, টিউশনি করে আমার পয়সা জোগাড় করে। তো ফলত মাটির বেশি আমি এগুতে পারিনি, মাটিটা নিয়েই আমার কাজটা ছিল। আর মাটিটা আমার ভালোও লাগতো, এটাও ফ্যাক্ট, কারণ আমি গড়তাম, করে ওটা পুড়িয়ে নিতাম। আর মাটির যে ফ্লেক্সিবিলিটিটা, এটা আমার দারুণ লাগে, ওটার যে টেক্সচার, ওটার যে বুনট, ওটা আমার খুব ভালো লাগে। তো সেই জায়গা থেকেও মাটিটা আমার বিষয় হয়ে উঠলো। আর যেহেতু এটা ইজি অ্যাভেলেবল, ফলত আমি মাটি নিয়ে প্রচুর কাজ করেছি, মাটি নিয়েই কাজ করেছি ইনফ্যাক্ট। আর চাকরি সূত্রে আপনি বিভিন্ন জায়গায় ঘুরেছেন? চাকরি সূত্রে হ্যাঁ, 2000 কেন্দ্রীয় বিদ্যালয়তে আপনি যখন হ্যাঁ পাশ করে বেরোলাম তখন ললিত কলায় কিছুদিন কাজ করেছিলাম, তারপর আমি সেন্ট্রাল স্কুলে চাকরি পেলাম। সেই সূত্রে আমি বেংডুবি চলে গেছিলাম। বেংডুবি হচ্ছে হ্যাঁ নর্থ বেঙ্গল। সেখানে মাটি পাওয়া যেত না, তখন কাঠ ছিল অ্যাভেলেবল। তো আমি তখন প্রচুর কাঠের কাজ করেছি, কাঠের স্কাল্পচার আমি করেছি। তো তার একটা নমুনা আমরা এই সাবজেক্টে দেখতে হ্যাঁ, পাচ্ছি, হ্যাঁ, তাই তো? এই সাবজেক্টটা মানে আমি জাস্ট এই দুদিন আগেই দেখেছি, আর দেখে এখান থেকে আর চোখ ফেরাতেও পারছিলাম না যে তার যে এক্সপ্রেশন আর ওই জায়গাটাতেই। তো তারপরে যখন কাঠ আর কি, যখন যে জিনিসটা যেটা পেয়েছি, যখন সেটা যেটা বেশি পেয়েছি ভাবে সেটাকে এক্সপ্লোর করেছি। হ্যাঁ, এমনকি যখন এই করোনা পিরিয়ডে যখন লকডাউন চলছে, তখন আমি মাটিটা কিনতে যাওয়ারও আমার বেরোনোর তো উপায় ছিল না। তখন আমি ইয়েতে পেপার পাল্পে কাজ করেছি, বোতলের ওপর পেপার পাল্পের কাজ কিছু আছে ওখানে, হ্যাঁ এখানে কিছু রয়েছে, পেপার পাল্পের কাজ করেছি। ফলত মাটিটা আমার ফার্স্ট চয়েস। আর এখন তো আমার যা শারীরিক অবস্থা, আমি বসে বসে মাটির কাজটাই বেশি প্রেফার করি। ইচ্ছে করে মাঝে মাঝে ইনস্টলেশন করতে, এগুলো করতে ইচ্ছে করে, কিন্তু এখনও আমি অতটা ফিজিক্যালি ফিট নই কাজটা করার জন্য। তো মাটিটাই আমার প্রিয়। আপনি যেটা আমরা শুরুতে জানলাম যে আপনি ইউপিতে বড় হচ্ছেন, সেখানে পিতৃতান্ত্রিক সমাজের একটা ভয়ঙ্কর একটা দিক দেখতে পেয়েছেন। তারপরে বেঙ্গল আসেন আর মানে বাংলারই বিভিন্ন জায়গায় আপনি কর্মসূত্রে ধরেছেন। আর বাংলার বাইরে তারপরে অন্য কোথাও কি আপনি কর্মসূত্রে? হ্যাঁ, আমার একবার ট্রান্সফার হয়েছিল গয়াতে। ট্রান্সফার হয়েছিল, নানান জায়গায় ট্রান্সফার হতে হতে গয়াতে ট্রান্সফার হলো। তারপরে সেটাকে আমি মডিফিকেশন করে সিউড়িতে চলে এলাম। সিউড়িতে 2 বছর থাকার পর আমার মনে হলো যে যে না, আর পারা যাচ্ছে না। আমার 20 বছর কমপ্লিট হয়ে গেছিলো, 5 বছর চাকরি আরও বাকি ছিল। আমি ভিআরএস নিয়ে বাড়ি চলে এলাম এবং তারপরে কাজ শুরু করলাম। এবং দেখলাম, এখন আমার মাঝে মাঝে মনে হয় যে অনেকটা সময় বোধহয় চলে গেছে, হ্যাঁ বয়ে গেছে। কিন্তু আবার এটাও মনে হয় যে এই এত যে এক্সপিরিয়েন্স আমার, এত যে ঘুরেছি, বাচ্চাদেরকে দেখেছি, তাদের সঙ্গে কাজ করেছি, তাদের সঙ্গে অনেক রকমের ভেঞ্চার করেছি, বাচ্চাদের সঙ্গে আমার অনেক এক্সপেরিমেন্টাল কাজ আছে, আমি করেছি সেগুলো। তো সেটাও এক ধরনের পাওয়া তো বটেই। সেখান থেকে তার মানে আপনি এই যে বিভিন্ন জায়গায় ঘুরছেন, সেখানকার মেয়েদেরকে আর শিশুদেরকে মূলত আপনার যেটা আপনি বললেন যে শুরুতেই, যে ওই সমাজকে, এই সমাজকে যে দেখছেন যেভাবে, যেখানে নারীরা প্রতিনিয়ত শোষিত, সেই বিভিন্নভাবে আর কি, তার মানে আমাদের দেশের মধ্যে বিভিন্ন অঞ্চলে এই জায়গাটা আপনি বারবার করে লক্ষ্য করেছেন। আসলে মেয়ে হিসেবে আমি নিজেই প্রত্যক্ষ করেছি যে এই সমাজে টিকে থাকাটা, যেহেতু পুরুষতান্ত্রিক সমাজ, বেশ কঠিন অনেকটাই। আর বিশেষ করে আমাকে নানান জায়গায় একা থাকতে হয়েছে। তো সেখানে আমি দেখেছি যে নানান অসুবিধার মধ্যে আমাদেরকে অনেক কিছু মেনে চলতে হয়। কথা আসতে বলো, হ্যাঁ, শব্দ করে খেও না, পা গুটিয়ে বসো, ভদ্রভাবে থাকো, পোশাক আশাক মানে ঘুমোলেও একটা গায়ে চাদর দিয়ে ঘুমো। এই যে অবদমন আমাদের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা আমি ভীষণভাবে আমি এটা দেখেছি এবং ফিল করেছি। এবং আমি যেহেতু মেয়েদের স্কুল, মানে আমার স্কুলে যেহেতু ছিলাম, প্রচুর ছোট ছোট মেয়ে, তাদের অদ্ভুত সমস্যার কথা তারা আমাকে এসে বলেছে। হ্যাঁ, মানে
ছেলেরা কথা বলে যায়, মেয়েরা চুপ করে বসে থাকে। এটা একটা অদ্ভুত ঘটনা। মানে বিশেষ করে আমার কোয়েড, যখন ওরা প্রাইমারিতে আছে তখন ওরা ভীষণ মারামারি করছে, নিজেদের মধ্যে গুন্ডামি করছে, ছেলে মেয়ে কোনো ইয়ে নেই। কিন্তু 6-7-এ ওঠার পর থেকে মেয়েরা অদ্ভুতভাবে সরে যাচ্ছে। হ্যাঁ, এবং সেখানে ছেলেরা অধিকার করে নিচ্ছে পুরো জায়গাটা, ক্লাসটাকে পুরো ছেলেরা অধিকার কবজা করে নিচ্ছে। মেয়েরা কিন্তু তারা সর ফোটে না। হ্যাঁ, এবং কেউ যদি বেশি দুষ্টুমি করে সেই মেয়েটি চিহ্নিত হয়ে যায়, যে সবাই তাকে নিয়ে কথা বলে যে ওই মেয়েটি অত্যন্ত ছেলেদের মতন দুষ্টু। তো এই যে বিভেদগুলো, এটা ভীষণভাবে চোখে পড়েছে। তারপর চারিদিকে যে ঘটনাগুলো ঘটছে আমরা নিজের প্রত্যক্ষ করছি, এবং এটা দিন দিন বাড়ছে, এটা সাংঘাতিকভাবে বাড়ছে। মেয়েদের ওপর, মেয়েদেরকে ভোগ্যবস্তু করে দেওয়া হয়েছে। এবং এই যে পুঁজিবাদী সমাজের মধ্যে এই যে ছেলে মানে মেয়েদেরকে যেভাবে তুলে ধরা হচ্ছে মিডিয়াতে এবং ফিল্মে বা ইয়েতে, সেটা খুবই নক্কারজনক। মেয়েদের এগিয়ে আসার কথা, মেয়েদেরকে আরও বেশি সচেতন করে দেওয়ার কথা, আরও বেশি সুযোগ করে দেওয়ার কথা, যাতে তারা নিজেদের কথা বলতে পারে। হ্যাঁ, সেটা একটা শ্রেণীর মধ্যে হচ্ছে, একেবারে হচ্ছে না তা না, কিন্তু খুবই কম। এবং যে আগামী যে দিনগুলো আসছে আমরা যা দেখছি পলিটিক্যাল সিনারিওটা, সেটা কিন্তু সাংঘাতিক, মেয়েদের পক্ষে সাংঘাতিক। এই যে আমি কথা বলছি, এই যে আমি এই প্রতিবাদী কাজ করছি, আমার তো মনে হয় না যে আমি আগামী মানে পরিবর্তন হলে আমি এই কাজগুলো আর করতে পারবো। এটাই আবার সেই জায়গা থেকে যেটা আমার পরের প্রশ্নটাই থাকবে যে রাজনৈতিক মতাদর্শের জায়গা আপনি আগেও বলেছেন, আপনি প্রতিনিয়তই বলেন এবং বিশ্বাস করেন যে রাজনৈতিক মতামত ছাড়া শিল্প তৈরি হয় না, যেটা আপনার বিশ্বাস। তো সেই জায়গা থেকে আপনার কাজগুলোকে আপনি কিভাবে দেখছেন, আর স্পেসিফিক কোনো রাজনৈতিক মতাদর্শের কথা কি আপনি পোষণ করেন কিনা সেই জায়গাটা জানেন? না, সেটা যদি বলো তাহলে আমি ইকোফেমিনিজমের কথা বলবো। হ্যাঁ, যেখানে এই আমাদের তো এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই যে ঋতু পরিবর্তন, এবং এই যে সাংঘাতিক রকমের, যেহেতু আমরা প্রকৃতিকে প্রতিনিয়ত মানে ধর্ষণ করছি বলতে হয়, তার ফলে যে এটা তৈরি হচ্ছে এটা সাংঘাতিক। মানে আমরা টিকবো কি না সন্দেহ। হ্যাঁ, আমরা যেভাবে প্রকৃতিকে ইগনোর করছি, যেভাবে তাকে ধ্বংস করছি, সেটা সাংঘাতিক। সেটার সঙ্গে আমি প্রায় একটি নারীর তুলনা করতে পারি। সেও যেমন ধর্ষিত হচ্ছেন, প্রকৃতিও তেমনি হচ্ছে। এবং প্রকৃতিও তো ধারণ করে, নারীও ধারণ করে, ফলত তার মধ্যে একটা অদ্ভুত মিল আছে। ফলত সেই বিষয়টা আমার সাবজেক্টের মধ্যে বারবার, আমার কাজের মধ্যে বারবার উঠে আসে। কাজ আমরা যেমন দেখতে পাচ্ছি লজ্জা, আমার মনে হয় সেই বিষয়টাকে আপনি, হ্যাঁ, সেই কালীকে আমার সবসময় জীব বেরিয়ে থাকাটা তো আসলে লজ্জা। সেখানে হয়তো শিবের গায়ে পা দিচ্ছে বলে তার লজ্জা, কিন্তু আমার তো মনে হচ্ছে যে মানে লজ্জাটাই বোধহয় তার আভূষণ, মানে ভূষণ আর কি। তো সে নানান কারণে সে প্রকৃতিকে নষ্ট করছে বলেও সে লজ্জিত, আবার মহিলাদের অবস্থা দেখেও সে লজ্জিত। ফলত এই বিষয়টা আমার ইয়েতে ভীষণভাবে ঘুরে ফিরে আসে। আর আমি বলতে গেলে যদি আমি প্রাচীন ইয়েতে চলে যাই, নিওডার্থাল পিরিয়ডে, যখন পুরুষরা মানে মানুষের গড়ন ছিল, চোয়ালগুলো ছিল চওড়া এবং ইয়েগুলো ছিল শক্ত, হাড়গুলো ছিল শক্ত, এবং তারা ওই ধরো ওই ইউরেশিয়া পাহাড়ের ওপর যদি নিওডার্থাল একটা প্রাণী দাঁড়িয়ে আছে, মানুষ দাঁড়িয়ে আছে, এবং তার আফ্রিকা থেকে বেরিয়ে আসা যে হোমোসেপিয়েন্স তারা দাঁড়িয়ে আছে, তারা পরস্পরের সামনে যখন দাঁড়িয়েছে তারা ভীত, তারা অপরিচিত, ফলত ভীত, তাই আতঙ্কিত, এবং সে পাথর তুলে ধরছে পরস্পরকে মারার জন্য। আর পাথর তুলে ধরছে ওখানকার জমি, ওখানকার খাদ্য, ওখানকার নারী,
হককে রক্ষা করার জন্য বা তার জন্যই সে লড়ছে, এই জিনিসগুলোকে দখল করার জন্য সে লড়ছে। তো এই রকম অবস্থায় এই যে বিবরণটা দিচ্ছি এখানে, নারী এবার হেমোসেপিয়েন্স নারী যে, সে নারী কিন্তু সহযোগিতার হাত বাড়াচ্ছে। নারীর মধ্যে সেই, তুমি যদি বলো যে সে যেহেতু ধারণ করতে পারে, সে সন্তান ধারণ করতে পারে, এবং সে মানে আমি পৃথিবীকেও নারীর সঙ্গে তুলনা করতে পারি যখন কর্ষণ করা হয় তখন। হ্যাঁ, তো সেইভাবে সেই মহিলা কিন্তু, মহিলার কাজ হচ্ছে সংযোগ তৈরি করা, সে কিন্তু সংযোগ তৈরি করছে। এবং সেই নিওডার্থাল মানুষের সঙ্গে যখন তার মিলন হচ্ছে এবং তাতে যে সন্তান, মানে একটা সময় পরে তো ওটা বিয়ে হচ্ছে, তারপরে যে সন্তান হচ্ছে, সন্তানের মধ্যে দেখা গেছে মাত্র 2% মাত্র নিওডার্থাল পুরুষের রয়েছে, বেশিরভাগটাই কিন্তু হোমোসেপিয়েন্সের। হ্যাঁ, এবং এই যে মাইটোকন্ড্রিয়াল যে ডিএনএটা, সেটা কিন্তু আসছে হোমোসেপিয়েন্সের তরফ থেকে, ঠিক আছে, হোমোসেপিয়েন্সের তরফ থেকে আসছে এবং সেটাই প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, ফলত এখানে নারীর যে ভূমিকা, মানে সৃষ্টির প্রায় প্রথম থেকেই সেই যে ভূমিকাটা সে পালন করে আসছে, সেটা তো একটা দিক, সেটা একটা দিক, সেটাকে অস্বীকার করা যায় না। কিন্তু একটা সময়ের পর এই পুরুষতন্ত্র যখন তাকে কবজা করার চেষ্টা করলো, তাকে আটকে দিল, তাকে আর মনে করলো না সে আমার দ্বিতীয়, মানে সেকেন্ড পার্ট, তাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করলো, তখনই শুরু হয়েছে এই সমস্ত বিশৃঙ্খলাটা। ফলত একটা সময় তো আমরা মাতৃতান্ত্রিক ছিল, এখনও নর্থ ইস্টের ইয়েগুলো মাতৃতান্ত্রিক। তো এই বিশৃঙ্খলাটা তৈরি হয়েছে কিন্তু এই বিভেদ থেকে। হ্যাঁ, তো সেখানে যদি আমার একটা রাজনীতিতে, আমার নারীবাদী রাজনীতি বলো বা যেটা আমি বলছিলাম, তো সেই একটা বাম তো রয়েছেই, অবশ্যই একটা বামপন্থা একটা রয়েছে যেখানে সমান অধিকারের কথা বলছি। হ্যাঁ, সেটা তো এইভাবেই আমার কাজগুলো এভাবে প্রভাবিত হয়েছে। যেখানে মেয়েদের পোর্ট্রেট যেগুলো আমরা দেখি, একটা জিনিস আমাকে খুবই ভাবায়, সেটা হচ্ছে ওদের ওই একটা বিস্মিত একটা চাউনি, যেটা কিনা আমাদের হয়তো প্রাচীন যে সিভিলাইজেশনগুলো, সভ্যতাগুলো, প্রত্যেকটা জায়গাতেই আমরা, আমাদের এখানে বলুন, মেসোপটেমিয়া, সব জায়গাতেই আমরা ওই ধরনের একটা বিস্ফোরিত একটা চাউনি আমরা মেয়েদের ক্ষেত্রে কিন্তু দেখতে পেয়েছি। এবং সেখানে মেয়েদের ছেলেদের উভয়, কিন্তু পরের দিকে আমরা যদি আমাদের এখানের প্রাচীন ভাস্কর্যগুলোও দেখি, সেখানেও যখন মাতৃতান্ত্রিক বা দেবী রূপ যখন আমরা দেখছি, সেখানেও একই রকমের ওই আর্কেইক যে লুকটা, প্রিমিটিভ লুক, সেখানেও ওই একটা বিস্ফোরিত একটা ছাউনি। তো এই যে বিস্ময়, আপনি যখন ইন্টারপ্রেট করছেন, আপনি যখন কাজটাকে করছেন, তখন সেই বিস্ময়টা কি এই সময়টার দিকে তাকিয়ে তাদের ওই প্রশ্ন, তাদের ভাবা, তাদের দেখা? হ্যাঁ, মূলত আমি এই প্যালেস্তিন আর ইসরায়েলের যুদ্ধ যেটা দেখেছি, মানে প্রতিদিন যেটা আমি ভিজুয়াল মিডিয়াতে দেখছি, সেটা একটা ভয়াবহ, মানে এটা কল্পনা করা যায় না যে আজকে 21 শতাব্দীর এই সময় দাঁড়িয়ে একটা দেশ আরেকটা দেশকে এইভাবে ধ্বংস করে দিচ্ছে। এবং সেখানে মূলত হচ্ছে কিন্তু মহিলারা, শিশু, হ্যাঁ, এরাই কিন্তু প্রাইম টার্গেট। মানে পুরুষতন্ত্র কি করে, যখনই কোনো যুদ্ধ হয় দেখবে, তখন মহিলারাই সবচেয়ে বেশি আক্রান্ত হন, কারণ পুরুষ তাকে মহিলার মধ্যে প্রবেশ করে তাকে ধর্ষণ করে, কিন্তু সে তার প্রতিপত্তিটা, তার পৌরুষত্বটা, তার ক্ষমতাটা প্রকাশ করে। ফলত ফার্স্ট টার্গেট হচ্ছে মহিলা। তো এই যে ঘটনাটা দিনের পর দিন ঘটে যাচ্ছে, মানে এটা ভয়াবহ। মানে এটা কোনো সুস্থ, আমি মনে করি না কোনো সুস্থ মানুষ এটাকে দেখেও ভেতরে ভেতরে কেঁপে উঠবে না। কোথাও একটা তার মনের মধ্যে প্রশ্ন জাগবে, যে কারণে ফলত হয়তো এটা আমার অবচেতনে এত বেশি রয়েছে যে ওটা আমার কাজের মধ্যে ওটা ফুটে ওঠে।
ছবিগুলো যেখানে আপনার কালি বিভিন্ন অল্প বিস্তর রং, বেশিটাই ব্ল্যাক ইঙ্ক দিয়ে করা। আর সেটা দেখে আমার একটা জিনিস মনে হচ্ছিল যে আপনি স্কাল্পচারের মধ্যে ওই রং দেওয়া বা রেখা টানা, এই জায়গাগুলো আঁচড় টানার একটা জায়গা আপনি তৈরি করছেন, যেটা আবার আমার মনে হয় খুব বেশি আমরা মেইন স্ট্রিম আর্টে কিন্তু আমরা সেই জিনিস খুব বেশি দেখি না, যেখানে খুব তথাকথিত যে মিডিয়ামগুলো, সেই মিডিয়ামগুলো স্টোন, বোর্ড, এগুলো নিয়ে যখন কাজ হচ্ছে তখন আমরা কিন্তু দেখছি যে ওই মেটেরিয়ালের যে মেটেরিয়ালিটি, সেই বস্তুগত জায়গাটাকে ইনট্যাক্ট রাখার চেষ্টা করছে। ওখানে রং, ওখানে কালি, এগুলো কিন্তু ঢুকছে না। আমার ওই জায়গাটাতেও মনে হয় যে হয়তো এই যে আপনার যে কাজগুলো, সেখানেও হয়তো ওটা কি একটা কোনো প্রতিবাদের একটা জায়গা, রেজিস্ট্যান্সের একটা জায়গাও কি তৈরি করছেন, বা স্রোতের উল্টো দিকে যাওয়ার একটা জায়গা কি আপনার তৈরি করছে? মানে এটা কি সচেতনভাবে বা সাবকনশিয়াসলি এটা হয়ে উঠছে? মানে পেন্টারলি জায়গা থেকে কিভাবে স্কাল্পচারের মধ্যে যাওয়ার যে জার্নি, যে জায়গাটা, ওটা কিভাবে আর কি? আসলে আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে যে আমি যে কথাগুলো বলতে চাইছি, আমার যে এক্সপ্রেশনগুলো, ওটাকে এক্সপ্রেস করা, আমার কাজের মধ্যে ওটাকে তুলে ধরা। এবার সেটা করতে গিয়ে আমার মনে হচ্ছে যে ওখানে কিছু রং দেওয়া দরকার। আসলে আমি যখন সেরামিক্স নিয়ে কাজ করছিলাম তখন আমি দেখেছি যে সেরামিক্সের কালার দিয়ে দিব্যি কাজ করা যায়। তো আমার হঠাৎ মনে হলো যে কেন আমি টেরাকোটার ওপর এটা এক্সপেরিমেন্ট করে দেখব না। তো তখন আমি ওই অক্সাইড কালারগুলো আমার কাজের মধ্যে লাগিয়ে লাগিয়ে দেখলাম যে এটার একটা সুন্দর এফেক্ট হচ্ছে, এবং আমার যে কথাগুলো আমি বলতে চাইছি সেটা আমি এক্সপ্রেস করতে পারছি। হ্যাঁ, সেখানে হয়তো কিছু লিখছি কিংবা রং দিয়ে নানান, তো কিন্তু ওটার একটা লিমিটেশন আছে, কারণ অক্সাইড কালারে অনেকগুলো শেড পাওয়া যায় না। যে কটা শেড পাওয়া যায় আমি মোটামুটি সেগুলো দিয়েই কাজ করি। আর আমার কালো এবং খয়েরির ওপর একটা ফ্যাসিনেশন আছে। মনে হয় এই দুটো রং দিয়ে আমি অনেক বেশি এক্সপ্রেস করতে পারি। যেটা আমরা লজ্জার যে দুটো আমরা স্কাল্পচার এখানে দেখছি, সেখানে পুরোটা ব্ল্যাক, মানে ওটা অক্সাইড। হ্যাঁ, অক্সাইড। লজ্জার ওইটা কি হয়েছে, ওটা আবার আরেকটা গল্প আছে। সেটা হচ্ছে যে যখন আমি হয়তো একটা যে রংটা চাপালাম, কোনোভাবে ফায়ারিংয়ে হয়তো টেম্পারেচার বেশি হয়ে গেছিলো, ওই রংটা কিন্তু এলো না, বা প্রচণ্ড একটা ডার্ক কালার চলে এলো। বিলকিস বানুতেও ওভার ফায়ারিং হয়েছে, রংটা অনেকটা জ্বলে গিয়ে ওই রকম একটা রং এসেছে। তবে মাঝে মাঝে আমি সেরামিক কালারও ইউজ করি এবং সেটা খুব খারাপ আসে না, আসে। প্রত্যেকটা কাজ এক্সিকিউট করার জন্য আপনার বিষয় অনেক বেশিভাবে কি আপনাকে ভাবিত করছে বা চালিত করছে বলতে যদি বলি, তো সেটা কি ঠিক বলা হচ্ছে? আমার মনে হয় আমার একটা ভাবনা এলো মাথায়, আমার তখন মনে হয় যে ভাবনাটা আমি করে ফেলি, তারপরে আমি আবার অন্য ধরনের একটা কাজ করব। এইভাবে কাজটা হয় আর কি করতে। আবার এই কাজটা করতে করতেই আমার আরেকটা কাজের কনসেপ্ট মাথায় আসে, তখন আমি আবার সেটা নিয়ে ব্যস্ত হয়ে যাই। তো হয়তো পরে যেটা করব বলে ভেবে রেখেছিলাম সেটা হয়তো পিছিয়ে যায়, সেটা তো হয়তো করাই হলো না। প্রত্যেকটা আপনার কাজে যেটা আমাদেরকে মানে দর্শকরা হয়তো আশা করি প্রত্যেকেই দেখেন, সেটা হচ্ছে যে অভিব্যক্তি। একটা মানে আমি সেদিনও আমি আলোচনা করছিলাম আপনার সঙ্গেও, এই একটু আগেও কথা বলছিলাম যে প্রত্যেকটা, সেটা কাঠ, সেটা সেরামিক, সেটা মাটি, প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখছি যে ওই এক্সপ্রেশন, একটি মেয়ে, একটি শিশু, প্রত্যেকের একটা এক্সপ্রেশনকে আপনি যথাযথভাবে, মানে খুব যে বেশি সেটা নিয়ে খুব মনে হয় না আমরা যে লড়াই করছেন বলে, মনে খুব যেন খুব অ্যাট ইজ, খুব ইজিলি জিনিসটা যেন হয়ে যাচ্ছে। এইটা আমার কাছে খুব, মানে আপনি ততটাই তার মানে বিষয়ের সঙ্গে এতটাই জড়িয়ে থাকেন, খুবই ইন্টিমেটলি, সে কারণে আমার মনে হচ্ছে যে সেই সিম্পলিসিটির একটা জায়গা হয়তো তৈরি হচ্ছে, বা সেই এক্সপ্রেশনটা হয়তো, হ্যাঁ, কিংবা আমার ভেতরে সেটা আছে। আমার মনে হয় যে আমি যেই ইয়েটার মধ্যে দিয়ে গেছি, যে জার্নিটার মধ্যে দিয়ে গেছি, সেটা আমার মধ্যে আছে। এক ধরনের ডিপ্রেশন বা এক ধরনের এগুলো আছে, সেই জন্য আমার কাজগুলো খুব উচ্ছল হয় না, তার মধ্যে একটা বিষাদ কাজ করে। হ্যাঁ, অনেক সময় প্রতিরোধ কাজ করে, সেটা হয়তো অবচেতনায় আছে, সেটাই বেরিয়ে আসে, এটাও হতে পারে।
যারা বিগত দিনে কাজ করেছেন ভাস্কর্য নিয়ে যদি আমি বলি, সেখানে আমরা হয়তো মীরা মুখোপাধ্যায়ের নাম জানতে পারছি, হয়তো মীরা মুখার্জির আমাদের মৃণালিনী মুখার্জির নাম আমরা পাচ্ছি, কিন্তু তারপরে আর হয়তো উমা সিদ্ধান্তের নাম আমরা পাচ্ছি, কিন্তু খুব বেশি তারপরে আর কিন্তু সেই জায়গায় আর কাউকে সেই অর্থে কিন্তু আমাদের যথারীতি খুঁজতে হয়। খুঁজলে আমরা পাবো, অবশ্যই আমরা জানি, কিন্তু আমাদেরকে খুঁজতে হয়। সেই জায়গায় আপনার কি মনে হয়, আপনার মতামত কি, যে আমাদের ভারতীয় যেটা আমরা খুব একটা সেকুলার জায়গা থেকে বলছিলাম যে মেয়েদের কথা কেউ বলছে না বা মেয়েদের কথাগুলো সেইভাবে অবদমন বা অবদমিত হয়ে থাকছে, তো সেখানে যারা মেয়েরা শিল্পকলা বা শিল্পকর্ম করছেন তাদের সেই জায়গাটা কি আর্ট ওয়ার্ল্ড কি দিচ্ছে, সেটা আপনার কি ভাবনা? এটা একটা প্রথম হচ্ছে যে এত গ্রুপ এক্সিবিশন হচ্ছে, সেখানে মেয়েদের সংখ্যা নগণ্য। হ্যাঁ, এক একটা গ্রুপে তো কোনো মহিলাই নেই। হ্যাঁ, মানে এমনও আমি শুনেছি যে পুরুষ শিল্পী তিনি বলছেন যে মহিলাদের নিলে গ্রুপের মধ্যে খুব অসুবিধা হয়, ফলত ওই জন্য তারা মহিলা শিল্পীকে তারা রাখেন না। শুধু এইটুকু ফলো করলেই তো বোঝা যায় যে কী ব্যাপার। এক হচ্ছে যে মহিলারা সেভাবে কাজ করতে পারছেন না, এটা ফ্যাক্ট। একটা বড় সময় তাদের সংসারের জন্য দিতে হয়, ছেলেপিলে মানুষ করতে হয়। হ্যাঁ, সেটা করতে করতে কি হয়, মানে ওই কাজটা থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক প্রতিভা ছিল যারা কাজ করলেই একটা জায়গায় পৌঁছতে পারতো, তারা হয়তো কাজটা করে উঠতে পারেনি। হ্যাঁ, আবার একটা সেকশনের আছে যে তাদেরকে উঠতে দেওয়া হয়নি, তারা পায়নি, ফোকাসটা পায়নি, ফলত তারা পিছিয়ে থেকে গেছে, তাদেরকে কেউ আমরা সেভাবে জানি না। আর অন্যান্য সমস্ত ওয়ার্ল্ডের মতন এখানেও প্রচণ্ড প্রতিযোগিতা, প্রচণ্ড খাওয়াখাই আছে, ফলত সেটা একটা ব্যাপার। আর এই মীরাদিকে আমরা দেখেছি, মীরাদির সঙ্গ আমি কিছুদিন হয়তো করেছি, তো মীরাদিকেও প্রচুর বিরোধিতা সহ্য করতে হয়েছে, মানে ভীষণভাবে। এমন ইনফ্যাক্ট মীরাদি কারোর সঙ্গে দেখাও করতে চাইতেন না ওইটার জন্য, যে তাকে নিয়ে সমালোচনা হবে। তো এটা বোধহয় আমাদের খুবই দুর্ভাগ্য। আমিনা করের কথা কজন জানেন? আর তারপরে উমা সিদ্ধান্ত অবশ্য কিছুটা কাজ করতে পেরেছিলেন, পরের দিকে অসুস্থতার জন্য আর পারেননি। তো এই তো ব্যাপারটা। আর আমি কাজ করছি এখন, আমার ভীষণ মানে সারাক্ষণই আমি স্টুডিওতে থাকা পছন্দ করি। যোগাযোগে আমি বলবো দিদির সঙ্গে হয়েছে আমাদের, শুধু আমার নয় আমাদের। তো দিদি আরো কাজ করুক, আর আমরা ঋদ্ধ হতে থাকি ওনার কাজের মাধ্যমে। ধন্যবাদ, থ্যাংক ইউ।